Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শেষবারের মতো চিঠিটা পড়ল সোফি। ছোট্ট একটা চিঠি, মাত্র কয়েক ছত্র লেখা। তাতেই নিজের পরিবারের প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা আর শ্রদ্ধা উজাড় করে দিয়েছে সোফি। তবে চিঠির কোথাও বিদায় জানায়নি সে। চিঠিটা লেখার উদ্দেশ্যই ছিল সেটা। কেন সে জোসেফের সাথে চলে যাচ্ছে সেটারই সংক্ষিপ্ত অথচ নিগুড় ব্যাখ্যা। আর যদি সে আর কখনো না ফিরে আসে, তাহলেও এই চিঠি ওর পক্ষ থেকে ওর পরিবারের প্রতি একটা সান্ত্বনা। কাজটা সহজ ছিল না ওর জন্য। এর আগে প্রায় 1 ডজন কাগজ ওই ফায়ার প্লেসে আগুনে পুড়ে ছাই হয়েছে। তার বেডরুমের দরজাটা খোলা। জোসেফের দিকে ফেরার আগে সোফি চিঠিটা ভাঁজ করে একটা ডেস্কের ড্রয়ারের ভেতর রেখে। জোসেফকে খুবই বিধ্বস্ত দেখাচ্ছে। সোফির সঙ্গে মুখোমুখি হতে সে বলল, তোমার বাবা বলছিলেন তোমার নাকি মুড ঠিক নেই। সোফি বলল, আমি একদম ভালো আছি। বিছানা ছেড়ে উঠে সোফি স্বামীর দিকে এগিয়ে গেল, কিন্তু ওকে চুম্বন করার জন্য জোসেফ আর এগিয়ে এলো না ওর দিকে। নিজের হতাশ ভাবটা প্রকাশ করতে চাইল না সোফি। জিজ্ঞেস করল, আর কোনো ব্যাপারে তোমাকে হেল্প করতে পারি? জোসেফ দরজার পাশে চেয়ারের ওপর ভাঁজ করে রাখা কোটটা ভাঁজ করতে করতে বলল, ধন্যবাদ, সবকিছুই গোছানো হয়ে গেছে। আমার অ্যাকাউন্টেন্টের সাথে কথা হয়ে গেছে। 3 সপ্তাহের মধ্যে যদি না ফিরি, তাহলে আমার সমস্ত সম্পত্তি যেন তোমার নামে রিলিজ করে দেয়। আমার যা আছে বাকি জীবন তোমার ভালোভাবে কেটে যায়। এমন ভাবে কথাগুলো বলছিল জোসেফ যেন সে জানেই যে সে আর ফিরবে না। ডেস্কের দিকে এগিয়ে গেল জোসেফ। নিজের টুপি আর একটা চিঠি ডেস্কের উপর রাখতে রাখতে যথাসম্ভব শান্ত গলায় বলল, আমার স্মৃতি অবলম্বন করেই যে তোমাকে বাকি জীবন কাটাতে হবে, সে ব্যাপারে আমি কোনোভাবে বাধ্য করছি না তোমায়। তুমি চাইলে পরে আবার বিয়ে করতে। চুপ করো, খবরদার ও কথা মুখে এনো না। জোসেফকে চাপা এক ধমকে থামিয়ে দিয়ে বলে উঠল সোফি। আতঙ্কের একটা হিমস্রোত ওর মেরুদণ্ড বেয়ে যেন নেমে গেল। জোসেফের কাছে এসে ওর একটা হাত নিজের হাতে ধরে সোফি বলল, তুমি অনেক শক্ত, তুমি ফিরে আসবেই। কোনো জবাব দিল না জোসেফ। স্বামীর চোখে চোখ রাখল সোফি। কিছু যেন খুঁজতে চেষ্টা করল, কিন্তু আতঙ্ক বা ভয়ের কোনো চিহ্ন সেখানে দেখতে পেল না সে। পরিবর্তে একটা গভীর বিষণ্ণতার ছায়া দেখতে পেল সেখানে। ওর অস্বস্তি আর উদ্বেগ দুটোই আরো বেড়ে গেল। চোয়াল শক্ত করে ও বলল, আশা ছেড়ো না, নিরাশ হয়েও না, এটা তোমার সাজে না। আমরা জানি না কেনসিংটনে কি অপেক্ষা করে আছে। হয়তো গ্রিমলক এখন আর আগের মতো অতটা শক্তিশালী নেই। হয়তো আগের চেয়ে অনেকটাই দুর্বল হয়ে আছে ও।
সোফির কথায় জোসেফের চোখ মুখ থেকে সেই গাঢ় বিষণ্ণতার ছাপ চলে গিয়ে চটুল হাসি রেখা ফুটে উঠল সেখানে। যেন খুব মজা পেয়েছে সোফির কথায়। সোফির গালে সোহাগ করে তর্জনী বোলাতে বোলাতে জোসেফ বলল, আমি চাই না আমার জন্য তুমি আর কোনো বিপদে পড়ো। আমার জন্য চিন্তা করো না। যদি সম্ভব হয় আমি অবশ্যই ফিরে আসব। জোসেফের সোহাগ ভরা আঙুলের ছোঁয়া সোফির গাল বেয়ে নামতে নামতে শার্টের কলারের কাছে এসে থেমে গেল। স্বামীর স্পর্শে সোফির সর্বাঙ্গ দিয়ে যেন উত্তপ্ত লাভা স্রোত বইতে লাগল। উত্তপ্ত তরঙ্গ মধ্যে ডুবে যেতে যেতে সোফির কানে এলো জোসেফের নরম কণ্ঠস্বর। অনেক দেরি হয়ে গেছে আজ। কাল খুব ভোরেই আমাকে রওনা হতে হবে। এসো, আমার কাছে এসো। অনেক পরে, রাত তখন কত সোফি জানে না। ঘুম ভেঙে সে জোসেফের দিকে পাশ ফিরে তার মুখ পানে চেয়ে শুয়েছিল। লক্ষ্য করল জোসেফের মুখে চোখে দুর্ভাবনার কোনো ছাপ নেই। একেবারে নিরুদ্বিগ্ন দেখাচ্ছে তাকে। মাথার কালো চুলগুলো শুধু এলোমেলো হয়ে আছে। তার একটা হাত এখনো আলতো ভাবে সোফির কোমর জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ আগেও তারা একে অপরকে গভীর আবেশে আলিঙ্গন করেছিল। নর্থউড থেকে বাড়ি ফেরার পর আজ রাতে আবার তারা একে অপরের ঘনিষ্ঠ হয়েছে। জোসেফের সান্নিধ্য সোফিকে উত্তেজিত করে তুলেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে তার মনে একটা ভয়েরও জন্ম দিয়েছে। জোসেফকে হারানোর ভয়। তার ভয় এটাই হয়তো তাদের শেষ রাত, শেষ দেখা। পর্দা ঢাকা জানলা দিয়ে বাইরে চাঁদের আলো প্রবেশ করেছে তাদের ঘরে। অন্ধকার আর চাঁদের আলোর লুকোচুরি চলছে। অদ্ভুত অদ্ভুত সব ছায়াছবি সৃষ্টি হয়েছে তাদের ঘরে। এ সময় জেগে ক্লান্ত লাগছে সোফির, কিন্তু একই সঙ্গে অ্যাড্রিনালিন গ্রন্থির ক্ষরণ আর উদ্বেগ দুইয়ে মিলে সে দু চোখের পাতা এক করতে পারছে না। অবশ্য এজন্য সোফি স্বস্তি বোধ করছিল। একটা জরুরি কাজ বাকি ছিল তার। জোসেফের দিকে চেয়ে যখন নিশ্চিত হলো যে সে গভীর ঘুমে ডুবে আছে, তখন সোফি আলতো ভাবে নিজেকে স্বামীর বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিল। তার শীত করতে লাগলো, কিন্তু সেটার এখন পরোয়া করল না সোফি। ধীর পায়ে সে বিছানা ছেড়ে নেমে এলো, এগিয়ে গেল ডেস্কের দিকে। জোসেফের টুপির নিচে রাখা চিঠিটা টেনে বের করে আনলো। যা আশা করেছিল ঠিক তাই। গ্যারেথ কাকার লেখা একটা ছোট নোট। লেখাগুলো এত ছোট ছোট যে এই মৃদু চাঁদের আলোয় তা পড়া দুঃসাধ্য। সোফি তাই ফায়ার প্লেসের কাছে বসে একটা মোম জ্বালল। গ্যারেথ কাকার লেখা নোটটায় চোখ বুলোবার আগে একবার পেছন ঘুরে বিছানায় ঘুমন্ত জোসেফের ওপর চোখ বুলিয়ে নিল। দেখল জোসেফ এখনো গভীর ঘুমে। ডেস্কের কাছে ফিরে এলো সোফি। একটা সাদা কাগজ টেনে বের করলো। গ্যারেথ কাকা তার লেখা মেসেজের নিচে খুব ছোট্ট ছোট্ট করে কেনসিংটনের বাড়ির ঠিকানা দিয়ে রেখেছেন। সোফি মোমের আলোয় সেটা দেখে দেখে সেই সাদা কাগজে টুকে নিল। তারপর কালি শুকিয়ে যাওয়া পর্যন্ত সামান্য সময় অপেক্ষা করে কাগজটা ভাঁজ করে ড্রয়ারের ভেতর ঢুকিয়ে রেখে দিল, যেখানে সে বাবাকে উদ্দেশ্য করে চিঠি লিখে রেখেছে। ফের গুটি গুটি পায়ে ফিরে এলো বিছানায়। চাপা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ফুসফুস নিংড়ে।
জোসেফ এখনো একইভাবে শুয়ে, কিন্তু তার চোখ দুটো এখন খোলা। তার দুই চোখের কালো তারায় মোমের আলো প্রতিফলিত হতে দেখা গেল। কখন জেগে উঠল জোসেফ? মনে মনে বলে উঠল সোফি, ও কি আমার কাজ দেখে ফেলেছে? সোফি কোনো রকমে বলতে গেল, আমি, তোমার কি ঘুম আসছে না? আশ্চর্য ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো জোসেফ। আবিষ্টের মতো মাথা নাড়ল সোফি। এবার নিঃশব্দে ওর দিকে একটা হাত বাড়িয়ে দিল জোসেফ। আবেগ ভরে ডাকল, বিছানায় এসো সোফি, আজ রাতটা আমি তোমাকে খুব করে কাছে পেতে চাই। সোফির হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে ওর মনে হতে লাগলো জোসেফের কানেও বুঝি এই শব্দ পৌঁছে যাচ্ছে। কিন্তু জোসেফের মুখে চোখে কোনো ভাবান্তর লক্ষ্য করল না সোফি। সে শুধু নিঃশব্দে সোফিকে কম্বলের তলায় টেনে নিল। স্ত্রীর কপালে একটা চুম্বন করল জোসেফ। স্বামী স্পর্শে আর চুম্বনে একটা গভীর প্রশান্তি অনুভব করল সোফি। কানে এলো জোসেফের চাপা নম্র কণ্ঠস্বর, ঘুমিয়ে পড়ো মাই ডিয়ার। সোফি চাইছিল বাকি রাতটুকু জেগেই কাটাতে, কিন্তু তার চোখে ফের ঘুম না নেমে আসা পর্যন্ত জোসেফ তার গায়ে মাথায় হাত বুলিয়েই চলল। তারপর কখন ফের ঘুমিয়ে পড়েছিল সোফি নিজেও জানে না। ফের যখন ঘুম ভাঙল, বাইরে তখনও রাতের অন্ধকার। পাশে চোখ পড়তে দেখল জোসেফ তার পাশ থেকে অদৃশ্য। ফাঁকা ঘরটির পরিবেশও যথারীতি শান্ত। ফায়ার প্লেসের দিকে চোখ পড়তে সোফি দেখল আগুন এখন দাউ দাউ করে জ্বলছে, যেন সদ্য বেশ কিছু কাঠ গুঁজে দেওয়া হয়েছে তাতে। তার মানে খুব বেশি সময় হয়নি জোসেফ রওনা দিয়েছে। শয্যা ত্যাগ করে উঠে পড়ল এবার সোফি। চোখে তার এখনো ঘুমের আমেজ, তবু যথাসম্ভব সাবধানে সে কাজে হাত দিল। প্রথমেই খাটের তলা থেকে ট্রাভেল ব্যাগটা বের করে আনলো। জোসেফ হয়তো ওকে আসতে দেখে অখুশি হবে, কিন্তু তাকে বিপদের মুখে যেতে দিয়ে তারপর তার জন্য উদ্বেগ উৎকণ্ঠায় দিন গুজরান করাচ্ছে সবচেয়ে ভালো তার সঙ্গেই যাত্রা করা আর একসঙ্গে বিপদকে চ্যালেঞ্জ জানানো। ড্রয়ার টেনে খুলে সোফি ভেতরে হাতড়াতে লাগলো কেনসিংটনের ঠিকানা লেখা কাগজটা, আর সঙ্গে সঙ্গে ভীষণ চমকে উঠল। বুকের ভেতর ধক করে উঠল যখন টের পেল কাগজের চিরকুটটা নেই ড্রয়ারের ভেতর। সোফি বুঝতে পারল জোসেফ গত রাতে তার কেনসিংটনের ঠিকানা টুকে রাখতে দেখে নিয়েছিল, তবে নিজের বাবাকে উদ্দেশ্য করে লেখা সোফির চিঠিটা রয়ে গিয়েছে ভেতরে। কিন্তু কেনসিংটনের ঠিকানা লেখা কাগজটা অদৃশ্য। সম্ভবত ফায়ার প্লেসের আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে জোসেফ। চোখ বন্ধ করে সোফি লম্বা করে একটা শ্বাস নিল। ঠিকানা লেখা কাগজটা জোসেফ নষ্ট করে ফেলল তার স্মৃতি থেকে তা বুঝতে পারে। গ্যারেথ কাকার হাতে লেখা সেই ঠিকানা এখনো সোফির চোখের সামনে ভাসছে। ড্রয়ারের ভেতর থেকে সোফি বাবাকে লেখা চিঠিটা বের করে ডেস্কের মাঝখানে এনে রাখল, যাতে যে কেউ তার খোঁজ করতে ঘরে ঢুকলে সর্বাগ্রে তার নজর ওই চিঠির দিকে যায়। সুটকেসটা হাতে নিয়ে সোফি বেরিয়ে এলো ঘর ছেড়ে। একাই তা বই নিয়ে নামতে লাগলো সিঁড়ি দিয়ে। সুটকেসটা ভীষণ ভারী, কিন্তু সাহায্যের জন্য
চাকর বাকরদের কাউকে ডাকলো না সে, কারণ তাতে বাবার ব্যাপারটা জেনে যাওয়ার সম্ভাবনা আছে। বাবা জেগে ওঠার আগেই সকলের অলক্ষ্যে তাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। পথে বেরোতেই ওর নিঃশ্বাসের সঙ্গে হিমের বাষ্প ছাড়তে লাগলো। ফাঁকা নির্জন পাথুরে রাস্তায় ওর বুটের জোর শব্দ উঠল। আশপাশে নিস্তব্ধতার মাঝে তার বুটের শব্দ একটা অদ্ভুত বৈপরীত্য সৃষ্টি করল। ওর চলার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ফাঁপা প্রতিধ্বনি উঠছে। মনে মনে সোফি প্রার্থনা করতে লাগল, বাড়ির কেউ যেন ওকে না দেখে ফেলে বা ওর বুটের শব্দ না শুনতে পায়, আর শুনতে পেলেও কেউ জানলা দিয়ে দেখতে চেষ্টা করবে না। এই মুহূর্তে এটাই তার প্রার্থনা। গতকালই সে একটা ক্যারিজ ঠিক করে রেখেছিল। ভোর 4টে থেকে 6টার ভেতরে সে গাড়ি নিয়ে এসে রাস্তার মোড়ের কাছে একটা নির্দিষ্ট জায়গায় এসে অপেক্ষা করবে, এমনটাই নির্দেশ দিয়ে রেখেছিল সে ওই কোচম্যানকে। রাস্তার একটা মোড় ফিরতেই ফুসফুস নিংড়ে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো সোফি। একটা কালো রঙের ক্যারিজ সেই রাস্তার মোড়ে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। তাকে দেখেই কোচম্যানটি এগিয়ে এসে তার হাত থেকে সামানগুলো নিয়ে নিল। সামানগুলো গাড়িতে গুছিয়ে রাখছে। সোফি তখন তাকে কেনসিংটনের ঠিকানাটা বলতে সে দাঁত বের করে হেসে বলল, 5 দিনের রাস্তা ম্যাডাম, আমি আপনাকে ব্রমসন পর্যন্ত নিয়ে যাব। বাকিটুকু যাওয়ার জন্য আপনি আরামসে পরের গাড়ি পেয়ে যাবেন। সেই ভালো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফি গাড়িতে উঠে গাড়ির দরজাটা টেনে বন্ধ করে দিল। জোসেফ এতক্ষণে কত দূর এগিয়েছে কে জানে, নিশ্চয়ই বেশি দূর যেতে পারে। তার বাবা জেগে ওঠার আগেই সোফিকে অনেকটা পথ চলে যেতে হবে। এদিকে জোসেফের সঙ্গেও দূরত্ব বজায় রাখতে হবে, অন্তত আধ বেলার জন্য হলেও, যাতে জোসেফ বুঝতে না পারে যে সেও তাকে অনুসরণ করে আসছে। প্রথমবার ঘোড়া বদলাবার সময় কোচম্যানকে একটু অপেক্ষা করতে বলতে হয়। খুব কঠিন কাজ সন্দেহ নেই। জোসেফ যদি জানতে পারে সোফিও আসছে তাকে অনুসরণ করে, আর সে যদি তাকে পথে দেখতে পায়, তাহলে নিঃসন্দেহে সে তাকে বাড়ি পাঠিয়ে দেবে, কিছুতেই সঙ্গে আসতে দেবে। তাই কিছুটা হলেও জোসেফের সঙ্গে দূরত্ব বজায় রাখা প্রয়োজন। আবার বেশি হলেও চলবে না, কারণ আধ বেলার দূরত্ব অনেক কিছু পাল্টে দিতে পারে, অনেক কিছু ঘটে যেতে পারে ওই সময়টুকুর মধ্যে। সোফির মনে আশা যে পথে জোসেফ তাকে দেখতে পাবে না, সে দ্রুত এগিয়ে চলুক, এটাই মনে মনে প্রার্থনা সোফির। রাতে কোনো সরাইখানায় বিশ্রাম নিয়ে জোসেফ নিশ্চয়ই 2-3 ঘন্টার বেশি ঘুমোবে না। আর যদি এমন হয়ে যায় যে সরাইখানায় জোসেফ রাতের মতো আশ্রয় নিতে উঠেছে, সেখানেই ঘটনাচক্রে সোফিও উঠেছে, তাহলে একমাত্র উপায়, যদি ওদের মধ্যে আধ বেলার দূরত্ব বজায় থাকে, তাহলেই একমাত্র একই সরাইখানায় দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না। সোফির মনে মনে প্রার্থনা, কেনসিংটনে সে না পৌঁছানো পর্যন্ত যেন সবকিছু ঠিকঠাক চলে। ভাবনার মাঝে গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে সোফি দেখতে পেল শহরের বাড়িগুলোর মাথা ছাড়িয়ে সূর্য উঠছে। শহর এখনো জাগেনি, রাস্তাঘাটও তাই ফাঁকা। ফাঁকা রাস্তায় দ্রুত ক্যারিজ নিয়ে যেতে একটুও অসুবিধা হয়নি কোচওয়ানে। যখন বেশ বেলা হয়েছে, পথের পাশে ঘাসের ওপর থেকে কুয়াশার দঙ্গল মিলিয়ে যেতে শুরু করেছে। রাস্তায় যান চলাচল শুরু হয়েছে।
সোফির ক্যারিজ ততক্ষণে শহরের বাইরে মফস্বলের রাস্তা দিয়ে ছুটে চলেছে। ফের ভাবনার মাঝে ডুবে গেল সোফি। গ্রিমলকে ফিরে আসা, জোসেফকে হারানোর ভয়, তারপর সেই ভয় তাকে গোপনে এইভাবে অনুসরণ করা, সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছে যে আগের দিনগুলো কিরকম যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে। আসবার সময় নিজের বাবা আর ভাই বোনদের বিদায় জানিয়েও আসতে পারেনি, কিন্তু সব দিক বিবেচনা করলে নিজের সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করে সোফি। এখনো এতটাই উৎকণ্ঠা রয়েছে ওর ভেতরে যে পথের দুপাশের সৌন্দর্য উপভোগ করার মানসিকতাও নেই এখন ওর মধ্যে। বিশাল বিশাল ওক আর এলম গাছের মাঝখান দিয়ে ওর ক্যারিজটা ছুটে চলেছে। মাঝে মাঝে চোখের সামনে ভেসে উঠছে দু একটা ক্ষেত খামা, কখনো ঘন সবুজ বন। বরাবর শহরের মেয়ে সোফি গ্রামের সৌন্দর্য দেখতে চিরকালই ভালোবাসে, অথচ তার স্বামী জোসেফ, সে ঠিক কোথায় থাকতে ভালোবাসে, গ্রামে না শহরে, সোফি জানে না। আরো একটা তিক্ততায় ভরে গেল। এখনো কত অল্পই না জানে সে জোসেফের ব্যাপারে। একজন অজানা মানুষের প্রতি এই আবেগ অনুভূতিকে কি প্রেম বলা যায় আদৌ? চিন্তাটা মনে আসবা মাত্রই তাড়াতাড়ি সোফি চিন্তাটাকে মাথা থেকে বের করে দিল। দুপুরে লাঞ্চের আগে ওর ক্যারিজ একটা সরাইখানা এসে থামল। সোফির মনে আশা জোসেফ হয়তো এখানে ঘোড়া বদলাতে থেমেছিল, তারপর কোনো রকম বিশ্রাম না নিয়ে ফের বেরিয়ে পড়েছে পথে। সোফি এখানেই দুপুরের লাঞ্চ সেরে নিল। কোচো আন্টিকেও লাঞ্চ সেরে নেওয়ার জন্য এক্সট্রা কিছু কয়েন ঠেকিয়ে সরাইখানার একটা ঘর বুক করলো বিশ্রাম নেওয়ার জন্য। সরাইখানার পরিচারিকাটিকে জিজ্ঞাসাবাদ করে সোফি জানতে পারল, হ্যাঁ, একজন খুব লম্বা এক মাথা কালো চুলের ভদ্রলোক ঘন্টা তিনেক আগে এখানে এসেছিলেন। জল খেয়েই তিনি ফের বেরিয়ে গিয়েছেন, খুব তাড়া ছিল যেন। পরিচারিকাটির বর্ণনা শুনে সোফি বুঝল সেই ব্যক্তিটি ওর স্বামী জোসেফ ছাড়া আর কেউ নয়। তাই সে সেখানে আরো ঘন্টাখানেক বসে অপেক্ষা করতে না। সরাইখানাটিতে তাকে যে খাবার পরিবেশন করা হলো তা টাটকা আর স্বাস্থ্যসম্মত। তবু খাওয়া শেষ করতে অনেক সময় নিল সোফি, যাতে জোসেফের থেকে অন্তত 6 ঘন্টার দূরত্ব রাখতে পারে সে। তবু উৎকণ্ঠা এত বেশি ছিল যে 1 ঘন্টা কাটতেই পথে বেরিয়ে পড়ল। আবার সেই গ্রাম্য পথ। মানচিত্রে কেনসিংটন জায়গাটাকে লোকেট করার সময় নেই সোফি, কিন্তু আশপাশের প্রকৃতি দেখে মনে হচ্ছে ক্রমশ শহর থেকে দূরে, আরো দূরে চলে যাচ্ছে সে। জঙ্গলের প্রাচুর্য বাড়ছে, যেন দু একটা স্বল্প ক্ষেত খামার চোখে পড়ছিল তার জায়গা নিচ্ছে দুর্ভেদ্য জঙ্গল আর পাহাড়ের সারি। বিকেলের দিকে তার ইচ্ছে হলো গাড়ি থামিয়ে একটু হেঁটে বেড়ায় খোলা প্রকৃতির বুকে। সকাল থেকে সারাদিন একটানা বসে থেকে তার গায়ে গতরে রীতিমতো ব্যথা শুরু হয়ে গিয়েছে। দিনের আলো ক্রমশ নিভে আসছে, প্রকৃতির বুকে শুরু হয়ে গিয়েছে আলো আঁধারির খেলা। সেই আলো আঁধারির ভেতর দূরে পাহাড় সারির বুকের ভেতর একটা অল্প আলো নজরে পড়ল সোফি। আন্দাজে ভাবল ওটা হয়তো কোনো শহরের আলো হবে। আজ রাতে তাহলে ওখানেই আশ্রয় নেবে সে। সোফির অনুমানই ঠিক। একটা ঢালু পথে ওর গাড়ি নেমে যেতে লাগলো। বন পথ ছেড়ে একটা পাকা রাস্তায় এসে পড়ল ওর ক্যারিজটা। সেই রাস্তা ধরে এগোতে এগোতে একসময় একটা ছোট গ্রাম নজরে পড়ল। গ্রামটায় চোখ বুলিয়ে সোফি দেখল
শখানেক ইতস্তত ছড়িয়ে আছে বাড়ি ঘর। যে দোকানগুলো নজরে পড়ল সেগুলো আকারে ছোট আর নোংরা। ওই গ্রামের ভেতর শেষমেশ একটা সরাইখানার দেখা পাওয়া গেল। ওই সরাইয়ের দরজার সামনে এসে থামলো ওর ক্যারিজটা। গাড়ির দরজা খুলে গেল। একটা হাত এগিয়ে এলো ওর সামনে। হাতটা ধরে সোফি গাড়ি থেকে নেমে সামনেই যাকে দেখলো তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। সহসা যেন একটা হোঁচট খেলো সোফি। ভালো। সোফির হাতটাকে নিজের হাতের মুঠোর মধ্যে ধরে রেখেই জোসেফ বলল, ভালো সারপ্রাইজ দিয়েছো বলতে হবে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ। আপনারা আগে যারা ছায়াবাড়ি নভেলটি শুনছিলেন, এই রহস্যকুটি হলো সেই ছায়াবাড়ি নভেলের সিকুয়েল। তাই ছায়াবাড়ি নতুন অডিয়েন্সরা যারা ছায়াবাড়ি নভেলটি শোনেননি, সেই ছায়াবাড়ির লিংক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি আপনাদের এই আমাদের চ্যানেল ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, গল্পগুলির ভিডিওতে লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।